বাংলাদেশে এই মুহূর্তে ঠিক কি চলছে তা সবাই জানে। ছাত্র সমাজ যেখানে বলছে মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গেছে, সেখানে সরকার দলীয় লোক বলছে এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। এদিকে মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম পত্রিকা প্রথম আলো বলছে স্পষ্টত মৃত্যুর সংখ্যা 211 জন, 29 জুলাই 2024। কোনো কোনো সংবাদ মাধ্যম অনুসারে এই সংখ্যা পরিবর্তনশীল, কিছু কিছু ক্ষেত্রে আরো অনেক বেশি। কিন্তু আসলে কি হচ্ছে সারা দেশে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, টিয়ার শেল, গ্যাস আর বুলেটের শব্দ আর কালো ধোঁয়ায় চারদিকে এক রণক্ষেত্র। জরুরি অবস্থা ঘোষণা, সেনাবাহিনী মোতায়েন, কারফিউ জারি, কিছুক্ষণ পর পর একের পর এক লাশের ট্যালি, সবকিছু মিলিয়ে এক জলজান্ত নরক। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? একটা মন্তব্য, শুধু একটা মন্তব্যে পাল্টে গেল সমস্ত চিত্র। অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের রূপ নিল মহাভারতের কুরুক্ষেত্রে। শহীদের সংখ্যা 1 হোক অথবা 1 কোটি, প্রত্যেকটি প্রাণের মূল্য যে কোনো কিছুর থেকে অমূল্য, তুলনার অতীত। একের পর এক পাল্টা বেফাস মন্তব্য কখনোই তা পূরণ করতে পারে না। কিন্তু কেন এত আন্দোলন? কেন এত মানুষের আত্মত্যাগ? কেনই বা এত ধ্বংসলীলার লাশের সারি? সবকিছু মিলিয়ে হোয়াট ইজ দ্য রুট কজ? এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 7ই মার্চ 1971 বাংলার আপামর জনতা যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকার আদেশ পেল বঙ্গবন্ধুর কাছ থেকে। মোটা দাগে অ্যানালাইসিস করলে দেখা যায় সেদিনের সেই স্বাধীনতার ডাক ছিল পূর্ব আর পশ্চিম পাকিস্তানের বিরাট এক বৈষম্যের বিরুদ্ধে। উঁচু পদে উধাও বাঙালিরা, পূর্ব পাকিস্তানের যোগ্য প্রার্থী নেই, এই যুক্তিতে কখনোই সে কোটা মানা হয়নি। 1966 সালে এসেও দেখা গেছে সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাঙালিদের প্রতিনিধিত্ব খুবই কম। সেনাবাহিনীতেও একই চিত্র। 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীর তরুণ বাঙালি অফিসার ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জামান। তিনি বিবিসিকে বলেন, যদি 200 ক্যাডেট একাডেমিতে ঢুকতো, তার মাঝে বড়জোর 4 থেকে 5 জন থাকতো বাঙালি, বাকি সব পশ্চিম পাকিস্তানি। যে বৈষম্যকে কেন্দ্র করে একটা দেশ পরাধীনতার শিকল ভেঙে লাল সবুজ পতাকা আনলো, সেই দেশ কিভাবে সাংবিধানিকভাবে স্বাধীন হয়েও একই কোটার বৈষম্যকে মেনে নেবে? মেনে নেয়নি। আন্দোলন করেছে, দাবি পূরণও করা হয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, অ্যাট দ্য কস্ট অফ হোয়াট? অ্যাট দ্য কস্ট অফ ব্লাডশেড। শুধুমাত্র রাজধানীতেই মাত্র কয়েক দিনের ব্যবধানে 6000-এর বেশি আহত, 2 লাখের বেশি আসামি সাব্যস্তে গ্রেপ্তার। নিহতের ট্যালি আরও অনেক মর্মান্তিক, এমনকি ময়নাতদন্ত ছাড়াই বহু মরদেহ দাফন। চলমান নৈরাজ্যকে ঘিরে প্রাণ হারিয়েছে 45 জন শিক্ষার্থী, 25 জন সেলসম্যান, 16 জন হকার, 11 জন দিনমজুর, 13 জন গাড়ি, ট্রাক, রিক্সা, ভ্যান চালক, কাউন্টলেস। প্রশ্ন হলো, কেন নিরস্ত্র মুগ্ধর মাথায় বুলেট ছোড়া হলো? কেন দুহাত চিতিয়ে অগাধ বিশ্বাসে বুক পেতে থাকা আবু সাইদের বুক বরাবর চালানো হলো গুলি? কেন ছাদে খেলতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হলো রিয়াগো? কেন ভয়ে জানালা বন্ধ করতে গিয়ে লোহার বুলেটে প্রাণ হারালো 11 বছরের শিশু? কেন প্রাণ হারালো 113 জন কম বয়সী রক্ত মাংসের মানুষ? কেন? এত কেনর উত্তর কি আছে? এত প্রাণ কি ফিরিয়ে আনা সম্ভব? যদি না আনা যায়, তাহলে এই দায়ভার কার? মাসে মাসে এত ট্যাক্স আর ভ্যাট দেওয়ার অন্যতম প্রধান কারণ নিরাপত্তা নিশ্চিত করা। আজ সেই ভ্যাট ট্যাক্সের টাকায় নিরাপত্তার বদলে আতঙ্ক কেন? তথ্যের নিরাপত্তায় মানুষ মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমের উপরে বিশ্বাস হারাবে কেন? নির্বিচারে গণগ্রেফতারের আতঙ্কে কেনই বা কাটাবে দিন রাত্রি? আর কেনই বা স্মরণ করতে হবে 71-এর গণহত্যাকে? নিশ্চিতভাবেই জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের। এর লঙ্ঘন হলে জনগণ জবাবদিহিতার দাবি করতেই পারে। অন্তত নামের সাথে যতক্ষণ ডেমোক্রেসি কথাটা আছে, ততক্ষণ প্রশ্ন করার অধিকার নাগরিক রাখে। অনেক বিশ্লেষক ভাবছেন এই কোটা সংস্কার আন্দোলনের রুট কজ বা মূল কারণ হলো বাঙালির বৈষম্য বিরোধী চেতনা, যা বহু পূর্বপুরুষ ধরে আমাদের রক্তে রন্ধ্রে প্রবাহিত। কিন্তু মূল কারণ খুঁজতে আমাদেরকে আর একটু গভীর আলোচনা করতে হবে। আমাদের পাশের দেশগুলোর দিকে একটু মনোযোগ দেওয়া যাক। চায়না গণতন্ত্র নেই বলে আমরা বা গণতান্ত্রিক বিশ্ব অনেক সময় চায়নাকে হাসি তামাশা করতেও ছাড়ি না।
কিন্তু চায়নার ইকোনমিক গ্রোথ একটু দেখেন। দ্য আপশট ইজ দ্যাট চায়নাজ ইকোনমি গ্রিউ ওভার $76 বিলিয়ন। সহজ বাংলায় চায়নার ইকোনমি বেড়েছে $76 বিলিয়ন বা 493 বিলিয়ন ইউয়ানেরও বেশি। বিশ্ববাজারে টেকনোলজির ফিল্ডে চায়না এক রোল মডেল। যেই প্রোডাক্টটি হাতে নেবেন একটা বিরাট সম্ভাবনা আছে সেখানে মেড ইন চায়না স্টিকার থাকার। আপনি কোম্পানিগুলোর নাম দেখেন, হুয়াওয়ে, টিকটক, টেনসেন্ট, আলিবাবা, বিওয়াইডি, আরও কত কি। আর আমরা টেকনোলজিতে শিখেছি কিভাবে ইন্টারনেট একা একাই বন্ধ হয়ে সারা দেশে ব্ল্যাক আউট হয়ে যায়, কেন ইন্টারনেট সংযোগ একা একাই বন্ধ হয়ে যায়, কিভাবে স্লো হয়ে যায় ঠিক করার উপায় থাকে না। VPN ব্যবহার করার ফলে তো অন্য দেশের নেটওয়ার্ক ব্যবহার করছে, বিদেশে যে ব্যান্ডউইথের ট্রাফিকটা বেড়ে যাচ্ছে এটা একটা অন্যতম কারণ। 4G নেটওয়ার্কে অনেক ইন্টারনেট একটু স্লো পাচ্ছে। এবার আমাদের সবচেয়ে কাছের বন্ধু রাষ্ট্র ভারতের দিকে একটু মনোযোগ দেই, সেখানকার চিত্রটা একটু দেখি। ভারতে নাকি গণতন্ত্রই নেই, সব উচ্ছন্নে গেছে। কিন্তু সেই ভারত 2027 সালের মাঝে তামাম দুনিয়ায় তৃতীয় বৃহত্তম ইকোনমিতে রূপ নিচ্ছে। আর 2028 সালের মাঝে মেবি ইন্ডিয়া উইল টেক চাইনাস গ্রোথ ক্রাউন। আর আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কি করছি? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে সেনাবাহিনীর ব্যারাক বানাচ্ছি। চায়না আর ইন্ডিয়াকে দিয়ে ইকোনমিক গ্রোথ রেটের এক্সাম্পল দেওয়ার কারণটা হলো তাদের এই বিরাট গ্রোথের পেছনে সবচেয়ে বড় কারণটা হলো তাদের লং টার্ম প্ল্যানিং। অথচ আমাদের এই পিছিয়ে থাকার কারণ আমাদের লং টার্ম প্ল্যানিং ও শর্ট। মোদ্দা কথা, পুরো দুনিয়া যেভাবে আগাচ্ছে, যত দ্রুত সবকিছু আপডেট হচ্ছে, মুহূর্তেই পাল্টে যাচ্ছে ইনফরমেশন, সেই দ্রুত গতির সাথে আমাদের 5 বছর মেয়াদী প্ল্যানিং তাল মেলাতে পারছে না। একটা দেশ বা জাতির মান উন্নয়নে 30 থেকে 40 বছরের মহাপরিকল্পনা হাতে নিয়ে তা বাস্তবায়ন করতে হয়। সে ধরনের কোনো পরিকল্পনা কি আদৌ আমাদের দেশে হচ্ছে? কিংবা কাগজে কলমে হলেও বাস্তবতার সাথে কি তার মিল পাওয়া যায়? এই প্রশ্ন আমার না, দ্য ডেইলি স্টারের হাউ লং টার্ম প্ল্যানিং ক্যান ওয়ার্কের। আর এই প্ল্যানিং কিংবা বাস্তবায়নের অভাবে আমাদের দেশ সবচেয়ে বেশি যেই চাপের মুখে পড়ছে তা হলো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া। একটা দেশ তখনই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে যখন সে তার জনবলের বিরাট একটা অংশকে কাজে লাগাতে পারে না। মোদ্দা কথা, ঘরে ঘরে বেকার তৈরি প্রকল্প আমাদের কোটা সংস্কার আন্দোলনের রুট কজ বা মূল কারণ। ছাত্রের ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে গলা ফাটিয়ে স্লোগান দেওয়ার একমাত্র মূল কারণ পেটের দায়, ক্ষুধা বা চাকরি। অনার্স মাস্টার সহ 5 থেকে 6 বছর বিশ্ববিদ্যালয়ের ক্লাস, সিটি, ল্যাব, সেমিস্টার পার করা ছেলে বা মেয়েটা চাকরি পাবেই, তার 80% নিশ্চয়তাও কি প্রশাসন দিতে পারবে? পারবে না। তার প্রমাণ দেখবেন বাংলা ট্রিবিউনের তথ্য। 2023 সালের শেষ 3 মাসের তুলনায় 2024 সালের প্রথম 3 মাসে দেশে বেকারের সংখ্যা বেড়েছে প্রায় 2.5 লাখ। সব মিলিয়ে রেজিস্টার্ড বেকারের সংখ্যা বেড়ে হয়েছে 25,90,000। আর এই পরিসংখ্যান দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম শতভাগ বিশ্বাসযোগ্য। কিন্তু কষ্টের সাথে বলতে হয়, এই যে এত শিক্ষিত বেকার, এদের পেটের দায় কি প্রশাসন নেবে? শুধু তাই না, শ্রমশক্তি জরিপ প্রতিবেদন অনুযায়ী দেশের মোট বেকারের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। সবশেষ প্রতিবেদন হিসাবে মোট বেকারের মধ্যে পুরুষের সংখ্যা 17,40,000 আর নারীর সংখ্যা 8,50,000। নারীর কাছে হাউসওয়াইফ নামক মহৎ পেশার সুযোগ থাকলেও পুরুষের কাছে কি তা আছে? মাননীয় স্পিকার, হয় আমাকে একটা চাকরি দেন, না হলে ঘর জামাইকে মহৎ পেশার স্বীকৃতি দেন, না হলে বাড়ির বড় ছেলে হিসাবে ঘরে বসে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি অথবা রাজপথে মেধা বলে গলা ফাটানো ছাড়া আর কোনো উপায় কি খোলা থাকে? অনার্স মাস্টার শেষ করা একটা শিক্ষার্থীর চাকরির বাজারে বারবার ধাক্কা খেয়ে অন্তত একবার হলেও মাথায় চায়ের দোকান দেওয়ার ইচ্ছা কাজ করেছে। করবে নাই বা কেন? চায়ের দোকানদারের ইনকাম তো বেশি, তাহলে এত পড়াশোনা করে আমাদের লাভটা কি হচ্ছে? এসব ভেবে হাহুতাশ করতে করতে চলুন আরেকটা কষ্টের তথ্য জেনে নেই। দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন বলছে, উচ্চশিক্ষায় দুর্দান্ত ফলাফল অর্জনকারীদের মধ্যে 2 থেকে 34% বেকার। আবার যারা চাকরি পায় তাদের 75%রই বেতন মাত্র 40,000 টাকার নিচে। প্রশ্ন উঠে আসে, বিশ্ববিদ্যালয়গুলো তাহলে কি শেখাচ্ছে? আদৌ কি কর্মোপযোগী প্রজন্ম তৈরি হচ্ছে? বিআইডিএস এর গবেষণা বলছে সার্বিকভাবে শিক্ষিতদের মাঝে 33%-এর বেশি বেকার। কেন? এসএসসিতে জিপিএ 5 পাচ্ছে, এইচএসসিতে জিপিএ 5 পাচ্ছে, দেশ বরেণ্য সেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, বান্ডেল টাকা খরচ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দামি সাবজেক্টে পড়াশোনা করছে। তাহলে বেকার কেন থাকতে হবে? সরকারি চাকরিতে বেকারের তুলনায় সিটের সংখ্যা কম, আর বেসরকারি চাকরিগুলো চাকরি দেওয়ার মতো দক্ষ জনবল পাচ্ছে না, পাবেও না। কারণ আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চাকরির বাজার নিয়ে চিন্তা নেই।
তাদের চিন্তা অ্যাটেন্ডেন্সের নাম্বার নিয়ে, অ্যাটেন্ডেন্সে ইয়েস স্যার ইয়েস ম্যাম বলার পর ব্যাক বেঞ্চে বসে ঘুমাও, তাতে সমস্যা নেই, কিন্তু ক্লাসে তোমাকে আসতেই হবে। এসে কি শিখবো? প্রাইমারি আর হাই স্কুল লেভেলে সেই মুখস্থ পড়া, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দা। বুবুকে সরতে বলা যাবে না, বিরাট এক সমস্যা। আমরা বরং চাকরির বাজারেই ফিরি। চাকরির বাজারে সার্টিফিকেটের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্কিল, কিন্তু সেদিকে প্রশাসন কতটুকু ভ্রুক্ষেপ করে তাও প্রশ্ন না করে উপায় থাকে না। আজকের পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশ কারিগরি শিক্ষায় যোজন যোজন পিছিয়ে আছে। জার্মানিতে এই হার 73%, জাপানে 65%, অস্ট্রেলিয়াতে 60, চীনে 55, আর বাংলাদেশে 50-এর ঘরও ছুঁতে পারিনি আমরা। মাত্র 45% আটকে আছি। আর এই অদক্ষ জনবল না পাচ্ছে দেশের ভেতরের চাকরির সুবিধা, না বিদেশে গিয়ে যোগান দিতে পারছে দেশের ইঞ্জিন ফুয়েল রেমিটেন্সের। এই দায়ভার নিশ্চয়ই সিস্টেমের, প্রশাসনের, মোটা দাগে সরকারের। পুরো বিশ্ব যখন প্রযুক্তির চাপে চাকরি হারানোর শঙ্কায় আছে, আমরা তখন আছি চাকরির বাজারে বেকারত্ব আর রাজপথে লাশের টালি গণনা করে। আমরা আসলে কোন পৃথিবীতে আছি, কোন দুনিয়ায় আছি, এই দুনিয়ার তুলনায় এগিয়ে আছি নাকি পিছিয়ে আছি, সেটা বোঝাই বরং দায় হয়ে গেল। এই তীব্র বেকারত্বের চাপে সামাজিক ও মানসিক চাপের চূড়ান্ত ধাপগুলোর একটি হলো কোটা সংস্কার আন্দোলন। আর সেই আন্দোলনের তোপে অরাজকতা, লাশের শাড়ি আর গণতন্ত্র কিংবা স্বৈরাচারিতা নিয়ে তর্ক বিতর্ক, টকশো, জানমালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সব কিছুর উপরে হাজারো মায়ের কোল খালি হওয়া। গোটা প্রজন্মকে জেলের ভাত না খাইয়ে কিভাবে নিজের ভাত নিজে কিনে খেতে পারে সেদিকে মনোযোগী হতে হবে। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে শুধু বলতে চাই, আজকের ভিডিওর অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল এত আত্মত্যাগের প্রধান কারণ সম্পর্কে আলোচনা করা। কিন্তু প্রশাসন কি এত প্রাণকে কোলাটেরাল ড্যামেজ হিসেবেই কাউন্ট করবে? তারা কি সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে? মানুষের জান ও মালের এত ক্ষয়ক্ষতির সঠিক বিচার চাই। কে বা কারা এই গণহত্যার সাথে দায়ী, অথবা কে বা কারা নিরাপত্তা দিতে ব্যর্থ, তার সঠিক উত্তর চাই। জয় হোক ইনসাফের।